নমস্কার, রিপাবলিক বাংলায় সকলকে স্বাগত। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আমি স্বর্ণালী। যে বিষয় নিয়ে কথা হয়ে আসছে, যে বিষয় নিয়ে এর আগেও একাধিকবার আমরা প্রশ্ন করেছি, যখনই যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সম্প্রতি হয়ে গেল বিচার পেতে আলোর পথে অজস্র মানুষ রাস্তায় নামছেন, চারিদিকে জাস্টিসের স্লোগান, এক দাবি এক শট, জাস্টিস ফর আরজি কর। কিন্তু এর মধ্যেও যখন বিশেষ বিশেষ রাজনৈতিক রং নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষত শাসক দলের তরফ থেকে এখানেও কোনো না কোনোভাবে বোঝানো হয় বা চাপানো হয় যে আসলে একটা শ্রেণী তারা বিচার চাইছেন এবং তাদের মধ্যে শাসক দলের অংশও রয়েছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কিন্তু আসলে পুরোটাই রয়েছে অন্য উদ্দেশ্যে, অন্য ষড়যন্ত্রে। সত্যি কি ষড়যন্ত্র রয়েছে? সত্যি কি অন্য উদ্দেশ্য রয়েছে? সত্যি কি রাজনৈতিক ফায়দা তোলার লড়াই চলছে? যদি চলে তাহলে সেটা কাদের মধ্যে? আর না হলে এই এতদিন ধরে এক টানা লাগাতার যে আন্দোলন, এমনকি যেখানে বিচার পেতেও তারিখ পিছিয়ে যাচ্ছে, তারপরও মানুষ নাছোড়বান্দা হয়ে রাস্তায় নামছেন। তারা বলছেন যতক্ষণ না বিচার হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, যত বিচার দেরি হবে তত বেশি ক্ষোভ বাড়বে। এই আগুন সহজে নেভার নয়। এত সহজে কি বলে দেওয়া যায় যে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে? মানুষ নেই নাকি মানুষই আসল রয়েছে? কোথাও লালবাজারের সামনে দাঁড়িয়ে বসে থেকে বিনীত গোয়েলকে স্লোগান দেওয়া থেকে শুরু করে গোটা শহর, কলকাতা, জেলা সদর, মিনি মেট্রো, দেশের বিভিন্ন প্রান্ত যেভাবে কোথাও ফুসছে, এখনো কি বলার অপেক্ষা রাখে যে আসলে এই আন্দোলন মমতা বনাম জনতা হয়ে যায়নি? এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, এক এক করে আলাপ করে নিয়ে। আমার এক পাশে রয়েছেন চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন নাট্যকর্মী কৌশিক অধিকারী এবং রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন্দ্রজিৎ লাহিড়ী। আর অন্যদিকে রয়েছেন, আরেক পাশে রয়েছেন, ইনফ্যাক্ট এই মুহূর্তে এ পক্ষ না ওপক্ষ বলা খুব মুশকিল, আসলে অনেকেই অনেক পক্ষ, বা খুব সহজে বলতে গেলে সবাই আসলে এক পক্ষ, অভয়ার পক্ষে রয়েছে। তো সেই জায়গা থেকে আমি আলাদা করে পক্ষ বলছি না। আমার এই পাশে যারা রয়েছেন তারা রয়েছেন ডক্টর নীলাঞ্জন চন্দ্র, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং রয়েছেন চিকিৎসক প্রসূন ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং কথাকের এই বিশেষ এপিসোড সেগমেন্টে। এর বাইরেও আমাদের সঙ্গে আরও 4 জন রয়েছেন অতিথি, যারা সরাসরি প্রশ্ন করবেন আমাদের এই প্যানেলিস্টকে আজকের এই কথাকের মঞ্চে। আমি এক এক করে আসি। আমি প্রথমে শুরু করব ডক্টর শারদত্তকে দিয়ে। এই যে বিপুল আন্দোলন, জনজাগরণ, অনেকেই বলছেন জন অভ্যুত্থান, এ ছবি আগে কখনো দেখা যায়নি। অন্তত কলকাতা পুলিশের ইতিহাসে পুলিশ কমিশনারকে সামনে গিয়ে কেউ মেরুদণ্ড উপহার দিচ্ছে, এ ছবি অন্তত ইতিহাসে কোথাও এখনো পর্যন্ত ধরা পড়েনি। এরপরও আন্দোলনের মধ্যে গতি প্রকৃতি নিয়ে অনেক সময় প্রশ্ন উঠছে। অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় একের পর এক লম্বা ফরমান খতিয়ান পেশ করছেন, অন্যান্য রাজ্যের সঙ্গে ধর্ষণের তুলনামূলক কম্পারেটিভ আলোচনা করছেন, জানি না সেখানে ধর্ষণের প্রতিযোগিতা হচ্ছে কিনা, সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে তাহলে এটা কি রাজনৈতিক কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মানে অন্যান্য রাজ্য বনাম পশ্চিমবঙ্গ, নাকি আসলে মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়? এই আন্দোলন স্বতঃস্ফূর্ত, এই আন্দোলন মানুষের, এবং মানুষ যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত তারা থামছে না। কোনটা? একদমই তাই, এটা মানুষের আন্দোলন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি, কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন, এই যে 8 তারিখ 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আজকে আমরা যে জায়গায় প্রায় 1 মাসে পৌঁছচ্ছি, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন। এবার প্রভাবতই সবাই বলবে যে মমতা ভার্সেস জনতা, এই যেটা আপনি বললেন, এটা তো বিশ্লেষণ করতে হবে কেন এই কথাটা উঠছে। আজকে অভয়ার মৃত্যু কেন ঘটলো? প্রশাসনিক ব্যর্থতা। আজকে অভয়াকে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে, সুরক্ষা দেওয়ার দায়িত্বে কে ছিলেন? প্রশাসন ছিলেন। কোন প্রশাসন ছিলেন দায়িত্বে? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি হোম মিনিস্টারকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে? উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মানে প্রশাসন কিন্তু সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের কেউ এসে প্রশাসক হয়, এবং সেই প্রশাসনের ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু নিতে হবে তাকেই। সুতরাং এটা রাজনৈতিক প্রশাসন
তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা। এই জন্যই বলা হচ্ছে সলিউশন কিন্তু এখন আমরা জানি না যে কি সলিউশন আসবে। কেউ বলছে কোর্ট আমাদের সলিউশন দেবে, কেউ বলছে সিবিআই আমাদের সলিউশন দেবে, কেউ বলছে বা রাজনৈতিক সলিউশন দেবে। এদিকটা কিন্তু নিরিখে বিচার করতে হবে। কোর্ট কোনোদিন আমাদেরকে সলিউশন তুলে দেবে না। ওরা কি দেবে, দোষী আর কে নির্দোষ সেটুকু বিচার করে দেবে। কিন্তু আমাদের এই যে ধারাবাহিক প্রশাসনিক ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা পশ্চিমবঙ্গবাসীকে, তার জবাব কিন্তু পশ্চিমবঙ্গকে দিতে হবে। আচ্ছা বলুন তো, আমরা সবাই কিন্তু ভোটের দিনে গিয়ে ভোট দিই, ভোটাধিকার প্রয়োগ করি। রাজনীতির সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই জড়িত। না জড়ালে লোকে বলে ইস ভোটটা নষ্ট করলি, ভোট দেওয়াটা তোমাদের অধিকার, প্রয়োগ করা উচিত। সুতরাং আমাদের হাতে সব থেকে বড় অস্ত্র কি? অস্ত্র হচ্ছে ভোট। হ্যাঁ ঠিক, মোমবাতি সেটাও একটি অস্ত্র, আলপনা, গিটার, গান, মিছিল, পদযাত্রা, শোভাযাত্রা সেটাও আমাদের অস্ত্র। কিন্তু সব থেকে বড় অস্ত্র আমাদের সংবিধান দিয়েছে, সেটা হচ্ছে আমাদের জনগণের ভোট। আজকে ভোটের প্রয়োগ দ্বারাই কিন্তু আমরা চেঞ্জ আনতে পারি। সামাজিক আন্দোলন সেই চেঞ্জের ঢেউটাকে তুলে দিতে পারে। সেই জন্যই বলবো যে দুদিকটাই কিন্তু ভাবতে হবে। এক, জনগণের রায় যদি চান তাহলে ভোট প্রয়োগ করেই রায় দিতে হবে, আর জনগণের সংগ্রাম যদি চাই তাহলে কিন্তু এই আন্দোলন তার সবথেকে বড় নিদর্শন। মানুষের আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন, তরুণীদের আন্দোলন, সাথে সবাই আছি আমরা। সাধারণ অভিভাবকরা, স্কুল কলেজের বাবা মায়েরা তারা রাস্তায় নেমে পড়েছেন। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন ভোটের কথা, আমি এখানে সরাসরি অনির্বাণের কাছে আসব। একটা বিষয় আসছে যেটা প্রায় সময় বলা হচ্ছে যে আসলে বিচার পাওয়াটা প্রায়োরিটি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি, বিনীত গোয়েল পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি। একটা ন্যারেটিভ তো রয়েছে, অর্থাৎ যেটা মানুষের বক্তব্য যে এতদিন ধরে যেগুলো চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এটা হতে পারে না, আরও বেশি তথ্য প্রমাণ সামনে আসছে। বিনীত গোয়েলের ক্ষেত্রে কলকাতা পুলিশের ছত্রে গাফিলতি রয়েছে, সেই জন্য পদত্যাগ। কিন্তু বারবার করে যে এই প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি এরা অভয়ের বিচার চায় না, তাহলে এরা শুধুমাত্র পদত্যাগ চায়, শুধুমাত্র সরকার ফেলতে চায়, আসলে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, সেটা কি আদপেও সত্যি বিশ্বাস করা যায় অনির্বাণ? দেখুন, যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন সেখানে বিভিন্ন মত, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, আবেগের বহিঃপ্রকাশ সবটা মিলেমিশেই থাকবে। এখানে রাজনৈতিক দল যারা, তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া, বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করা, এগুলো করবেন। এতে আমি অন্যায় অন্যায্য কিছুই দেখছি না। এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয়, তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল, তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন, ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবং সুপ্রিম কোর্টের যে সুমোটো মামলা SMWR2 অফ 2024, যেটা সুপ্রিম কোর্ট নিজে শুরু করেছেন, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি। অ্যান্ড আই হেট টু বি দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ যে এই মামলা দিয়ে কাজ কিচ্ছু হবে না, এতে খুব বেশি একটা কাঁচকলা পেতে পারেন। কারণ হচ্ছে মূল মামলাটির যে অপরাধী তাদের ট্রায়ালটা হবে কিন্তু ট্রায়াল কোর্ট, এক্ষেত্রে সেটা সিবিআই কোর্ট, সেটা একটি সেশনস কোর্ট, সেটি ট্রায়াল কোর্ট। সুপ্রিম কোর্ট এটি অ্যাপিল কোর্ট, তারা একটি সুমোটো মামলা শুরু করেছে, বিভিন্ন পক্ষকে ডেকে তাদের বক্তব্য জানতে চাইছে, এর ভিত্তিতে ইতিউতি কিছু নির্দেশ দিতে পারে। কিন্তু মূল যে তদন্ত, তাকে নির্দেশ দেওয়ার মতো কোনো এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নেই। কারণ সুপ্রিম কোর্ট নিজেই একাধিক জাজমেন্ট দিয়েছে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, সেটা পুলিশ হোক, সিবিআই হোক, যেই হোক, তাকে কোনো কোর্ট বলে দিতে পারে না যে তদন্তে এইভাবে করো বা ওইভাবে করো ইত্যাদি ইত্যাদি, এটা বলা যায় না। যে কারণে বিচারের জায়গাটা সাধারণ মানুষের আন্দোলন করছে। দেখো, কোর্ট মনিটর তদন্ত একটা বিশাল ফার্স। আমরা বিগত 10-12 বছর ধরে এই কোর্ট মনিটর তদন্তের নামে, বিশেষ করে সিবিআই এর তদন্তের নামে যা করেছে সেটা আমরা দেখেছি। আর আমরা যারা পেশাদার আইনজীবী আমরা সব জানি, ভেতরের খবর বেশি বলতে চাই না, ওসব ঢপ দিয়ে বেকার কোনো লাভ নেই। কোর্ট মনিটর তদন্ত ফালতু কথা, আরও খারাপ কথা বলা উচিত ছিল, আমি বলছি না। এক্ষেত্রে পরিষ্কার বলি, সিবিআই হোক, পুলিশ হোক, যেই হোক, যখন তদন্ত চলে, যিনি ইনভেস্টিগেটিং অফিসার বা টিম অফ অফিসার্স, তারা হলেন সর্বেসর্বা। তারা যেভাবে চাইবেন সেইভাবে আইনের এখতিয়ারের মধ্যে থেকে অবভিয়াসলি তারা তদন্ত করবেন। কবে চার্জশিট জমা দেবেন তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু কিভাবে তদন্ত করবেন সেটা কোর্ট কখনো ডাইরেক্ট করতে পারে না, এক্ষেত্রেও পারবে না। এবং যে কারণে বারবার বলছি, সুপ্রিম কোর্টের এই মামলার দিকে লোকে যেভাবে তাকিয়ে আছে, এতে খুব লাভের লাভ কিছু হবে না।
আবেগের কারণে তারা তাকিয়ে আছেন। বেশিরভাগ লোক আইন ব্যবস্থা সম্বন্ধে কিচ্ছু জানেন না। কিছু হেডলাইন তৈরি হয় সুপ্রিম কোর্টের শুনানিতে, এই হয়েছে ওই হয়েছে, হাইকোর্ট এই বলেছে সেই বলেছে, তো কাজের কাজ কিচ্ছু হয় না। আজ অবধি আপনি দেখবেন যে তদন্ত শেষ হওয়ার পর চার্জশিট জমা দিয়ে, আমাদের বাংলার কথা বলছি, সিবিআই বা ইডি যেই হোক, তারা কোনো তদন্ত ট্রায়াল প্রক্রিয়া শুরুই করতে পারেনি। এক্ষেত্রে সিবিআই কি করবে সেটা সুপ্রিম কোর্টের উপর একদম নির্ভর করছে না। তারা মুখ বন্ধ খামে কিছু কাগজ জমা দেবে, সেটা নিয়ে আপনারা সূত্র মারফত কিছু হেডলাইন করবেন, আমরা আবার খানিকটা ঝগড়া করব, লোকজন একটু উত্তেজিত হয়ে যাবে, এর কাজের কাজ কিচ্ছু হবে না। যে কারণে বলছি, যে আন্দোলনটি চলছে মূলত নাগরিক সমাজের আন্দোলন, শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা মতামত জানাচ্ছেন। যে কারণে মমতা বনাম জনতা, এটা অতি সরলীকরণ। যদি এটা শুধুমাত্র তাই হতো, যা অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপি এমপি এবং রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, ডাক্তারদের অবস্থানে কোনোভাবে তাড়া খেতেন না। মূলত মানুষজন রেপ কালচারের বিরুদ্ধে পথে নেমেছেন। অনেকে বলছেন পুরুষতান্ত্রিকতার যে শিকল সেটা ভাঙার জন্য পথে নেমেছেন। সবটাই সত্যি। একই সঙ্গে সরকার, সেটা রাজ্যের হতে পারে, সেটা রাষ্ট্রের হতে পারে, তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। ওভারঅল যে ক্ষোভ বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসছে। এখানে ছত্রে ছত্রে দুর্নীতি বসে রয়েছে, পুলিশি গাফিলতি বসে রয়েছে, এন্টায়ার সিস্টেমের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। এমনকি চিকিৎসকরা তার জন্য রাস্তায় নেমেছেন। কত সহজে বিষয়টাকে শুধুমাত্র নারী পুরুষ কেন্দ্রিক বা রেপ কালচারের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামাটাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে। আমি জানি না যে আমার এই প্রান্তে যারা রয়েছে তারা এটাকে সমর্থন করবেন কিনা, যে যখন আমার ঘরে আগুন লাগলো আমি তখন পাশের বাড়িতে কোন কোন সময় কতবার আগুন লেগেছে সেই নিয়ে আলোচনা করব, নাকি আমার রাজ্যে কি হচ্ছে, আমার ঘরে কেন আগুন লাগলো, এর আগেও যতবার এই ধরনের ঘটনা ঘটেছে। সব থেকে বড় উদাহরণ রয়েছে কামদুনি, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছেও আসবো। এর আগে সব থেকে একাধিক ঘটনা রয়েছে। শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে আমি বিধানসভায় শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি ছাড়া আর অন্য কোনো ঘটনার প্রসঙ্গেই উল্লেখ করেননি। সেখানে হাঁসখালি ছিল, মাটিয়া ছিল, দেগঙ্গা ছিল, ময়নাগুড়ি ছিল, কালিয়াগঞ্জ ছিল। এতগুলো ঘটনা সব বাদ দিয়ে তিনি অন্যান্য রাজ্যের পরিসংখ্যান দিয়েছেন। আদৌ এই বিশ্লেষণটা, ইন্দ্রজিৎ বাবু আমি আপনার কাছে প্রশ্ন, এগুলোকে নাগরিক সমাজ বলতে যা বুঝি আমরা, বা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি, আপনাদের কাছে মনে হচ্ছে এই বিশ্লেষণটা গ্রহণযোগ্য, নাকি মনে হচ্ছে যে এই যে গোটা সিস্টেমটা কোথাও এর জন্য দায়ী রয়েছে, অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পেছনে পুলিশি গাফিলতি ছত্রে ছত্রে রয়েছে, সন্দীপ ঘোষ কোনো অংশে ক্রিমিনালের থেকে কম নন, একের পর এক প্রমাণ পাওয়া যাচ্ছে, এমনকি তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে বিশাল বড় নেক্সাস কাজ করছে। এটা কি সাধারণ মানুষের বুঝতে আরও কোনো বড় তথ্য প্রমাণ আরও কিছু প্রয়োজন হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না এটা শুধুমাত্র একটা রেপ কালচারের বিরুদ্ধে প্রতিবাদ? কোনটা? দেখুন, সাধারণ মানুষ না খুব একটা গাধা নয়। আমাদের এবার যতক্ষণ না নিজের ঘরে আগুন লাগে আমরা খুব একটা অন্য দিকটা দেখতে যাই না। এটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথা। আজকে মানুষ কেন পথে নেমেছে, এবং অনেস্টলি আমি আজকে মিড 40s-এ আছি। আমি পশ্চিমবঙ্গে তো ছাড়ুন, ভারতবর্ষেও উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার, পেছনে কি আছে আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার এরকম গণ অভ্যুত্থান আমার জীবনে আমি খুব একটা দেখিনি। কারণটা হচ্ছে, এক, সবার মনে একটা ভয় ঢুকে গেছে, কালকে যদি মেয়েটির জায়গায় আমার কোনো বন্ধু বান্ধবী, বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ থাকতো, এক, তার সঙ্গে কি হতো, আমি তার জন্য কি করতে পারতাম, নাম্বার 1। নাম্বার 2, সবার হয়তো মনে হচ্ছে যে অনেক হয়েছে, মানে এবার আর নেওয়া যাচ্ছে না, কোনো একটা কিছু চেঞ্জ চাই। কী চেঞ্জ চাই সেটা আমরা জানি না। সিস্টেমের অপদার্থতাটা আমরা দেখে নিয়েছি। তার মধ্যে কেন দেরি করে এফআইআর হলো, কেন দেরি করে পোস্টমর্টেম হলো, মেয়েটির বাবা মার সঙ্গে কেন এরকম আচরণ করা হলো, কেন এই হলো, কেন তাই হলো, কেন ভাঙচুর হলো। ইটস অ্যান আটার সিস্টেম ফেলিওর, মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি মাল্টি অর্গান ফেলিওর। এখানে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, পরিষ্কার কথা। এখানে সাধারণ মানুষ যেটা আলটিমেটলি দেখছেন, ওই একটা গল্প ছিল না যে একটা গাধার ওপর প্রচুর খড় চাপানো হচ্ছিল, যে গাধাটা নিয়ে নিয়ে বেরোবে, শেষ যেই খড়ের একটা দানা চাপানো হলো, গাধাটা দুম করে পড়ে গেল। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই কেস। মানে এই মেয়েটির ঘটনাটা এখন সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে। এখানে অভয়া, অন্য কেউ, ইট ডাজন্ট ম্যাটার। পাবলিক রাস্তায় নামছে, ইনফ্যাক্ট অনেক লোক রাস্তায় নেমেছেন, বয়স্ক মহিলা, বাচ্চা ছেলে মেয়ে, যারা জীবনে কখনো রাস্তায় নামেননি, জীবনে কোনো প্রতিবাদে যাননি, কিন্তু তারা এই কারণে নেমে পড়েছেন। একটাই কারণ যে অনেক হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, আমরা সবসময় চেষ্টা করি না কোনো একটা সময় সিস্টেমের ওপর ভরসা করতে। সিস্টেমকে আমরা পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, কিছু লোক ভুল হতে পারেন, কিছু লোক কারাপ্ট হতে পারেন, কিন্তু ওভারঅল সিস্টেমের ওপর একটা সাধারণ মানুষের সবসময় ভরসার জায়গা থাকে, যে আমরা ভরসা করতে চাই মন থেকে। এখানে সেই ভরসাটা উঠে গেছে।
বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস দেখে উঠে গেছে, শেষে একটাই কথা বলার, আমি জানি না এটা সলিউশনটা কি হবে। এটা কি মমতা ভার্সেস জনতা ভার্সেস হলেই বা কী হবে, কি পরিবর্তন আসবে আমি জানি না। আমরা একটাই জিনিস সেটা জানতে চাই, এই মেয়েটির যারা এই অপরাধী তাদের কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিছু একটা। সেটা কি হয়তো আমার কাছে সাধারণ মানুষ হিসাবে উত্তর নেই, আর যতদিন না এটা আসছে চলতে থাকবে। দ্যাটস ইট। আমি বুঝতে পারছি, মানে একদম এই মুহূর্তে যেটা বেসিক জায়গা যে অপরাধীরা কারা সামনে আনা হোক, অপরাধীরা সাজা পাবে কবে, আর এর পেছনে আসল গল্পটা কি, অর্থাৎ কিসের জন্য একজন মহিলা ডাক্তার তাকে তার নিজের কর্মক্ষেত্রে এরকম ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হলো। আমাদের সঙ্গে এখানে আরও একজন রয়েছেন না, আমার মনে হয় এই যে গোটা সিস্টেম নিয়ে যে আলোচনা করতে করতে যেদিকে যাচ্ছিলাম, ইন্দ্রজিৎবাবু প্রশ্ন করছেন যে সিস্টেম নিয়ে সাধারণ মানুষ সত্যি কতটুকুই বা জানে। অনির্বাণ বলছিলেন যে আইনের জায়গাটাই বা সাধারণ মানুষ কতখানি জানে। যদি সিস্টেমের নিয়ে প্রশ্ন করি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জন চন্দ্র। নীলাঞ্জনবাবু, শুধুমাত্র সিস্টেম নিয়েও যদি প্রশ্ন করা হয় তাহলে এই গোটা সিস্টেমের কথা বলা হচ্ছে, সন্দীপ ঘোষেদের মতো মানুষ চিকিৎসকের নামে কলঙ্ক। আমি এই কথাই বলতে বাধ্য হচ্ছি, কারণ এই মুহূর্তে যে এত ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে আসছে এবং যে এতগুলো দিন ধরে যেভাবে এসছে এবং সেটাকে সযত্নে চুপচাপ আড়াল করে রাখা হয়েছে, এরপরও এই ধরনের নেক্সাস যতদিন না পর্যন্ত ভাঙা হবে বা এক্সপোজড হবে, কেউ নারী বা পুরুষ, হয়তো পুরুষের ক্ষেত্রে অন্য কিছু হবে, মেয়েদের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর পরিণতি হচ্ছে। ভুললে চলবে না, আরজি করে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে যেগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেই নেক্সাস যতক্ষণ না পর্যন্ত ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত মনে হয় কি আদৌ সুবিচার পাওয়া সম্ভব, বা আরও কেউ অভয়া হবে না, এই গ্যারেন্টি প্রশাসন নিতে পারবে? না, একদমই সত্যি কথা। এটা তো একটা কমপ্লিট সিস্টেম ফেলিয়ার। এবং এখানে এই যে কথাটা স্বর্ণালী বলছো তুমি, যে এই নেক্সাস প্রথম দিন যখন ঘটে, আমি যখন ওখানে ফোন পাই, আমি সন্ধেবেলা যাওয়ার চেষ্টা করি, মানে গেছিলাম। আমার কাছে অন্যান্য বিভিন্ন সিনিয়র্সদের থেকে যে ওখানে গিয়ে লাভ নেই, ওখানে যা করছে আরজিগড়ের ছেলেরাই জিবি কন্ট্রোল করছে এবং ওরাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ওরাই জাস্টিস পাওয়াবে, ওদের হাতে পুরো কন্ট্রোলে রাখবে। আমি ওখানে পৌঁছালাম, রাত্রি সন্ধ্যে 7টা হবে, আমি আমার ডিউটি করে আমি পৌঁছে গিয়ে বাইরে কয়েকজন ইন্টার্নের সাথে আমি কথা বলি। তারা তো প্রথমে আমাকে চেনে না, আমি আরজিগড়ের স্টুডেন্ট না, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি বাচ্চা ছেলেগুলোর সাথে কথা বললাম, ওরা বলছে প্রথমে দাদা, তারপরে যখন জানতে পারলো আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে স্যার যে আমরা তো বাড়ি চলে যাব, এটা কিছু লাভ হবে না। আমি বললাম কেন লাভ হবে না কেন? আমি বললাম কি ঘটনা আমাকে একটু, ওই বলছে 4 নম্বর গেটটা খোলা আছে, ওর ভেতর দিয়ে আমরা দুজন বাড়ি চলে যাব, শুধু আপনি চলুন। আমি বললাম কে প্রবলেমটা? তো সন্দীপ ঘোষের নাম করে বলা মাত্র বাঁ দিক ডান দিক তাকাচ্ছে, মানে কেউ শুনে নিল না তো, কেউ কিছু করে নিল না তো, মানে এতটাই ভয় আতঙ্ক। বললো না, ইন্টার্নশিপের রেজাল্ট, ইন্টার্নশিপ কমপ্লিশন আমাকে কোর্টের অর্ডারে পাবো, তাছাড়া হবে না স্যার, এটা এরকম ঘটনা দাদা। তারপরে আমি আবার যাই, জিবির লাইট অফ করে দিচ্ছে 2বার 3বার ভেতরের লোকেরা, যখন আমি ভেতরে চুপচাপ গিয়ে বসি, তারপরে ওরা বলে শোন তোরা না 4-5 জন একসাথে বেরো, তা নইলে মার খেয়ে যেতে পারিস, লাইট অফ করে দিচ্ছে সন্দীপ ঘোষের নেক্সাস টিম। ওটা শেষ হয়ে গেল, আমি দেখলাম কোনো খুব একটা কিছু করা যাচ্ছে না। এনআরএস, পিজি সবাই বলছে উই আর ফ্রাস্ট্রেটেড, আমাদের কথা বলে লাভ নেই। আমি সার্জারির ডাক্তারের কাছে গেলাম, 3rd ইয়ার পিজিটি, মানে তুই তো রক্ত নিয়ে খেলিস, তোর কিসের ভয়? তোর বোনটা মারা গেল, তোর লজ্জা লাগছে না? তুই এখানে আছিস এখন, বেলগাছিয়া থেকে লোক কেলিয়ে দিয়ে যাবে। জাস্ট মানে ঠিক এইটা হচ্ছে ভাষা। দাদা তুমি কিছু করতে পারবে রাত্রেবেলা যদি কেলিয়ে দিয়ে যায়? আমি বললাম মানে এটা কি, মানে আফগানিস্তান না তালিবান না কি? আমি এই লবি এবং এই দুর্নীতির শিকার। আজকে যে কথাটা উঠছিল যে মানুষ বনাম দুর্নীতি, এখন যে মেন মানুষরা মুখ খুলতে শুরু করেছে, তাহলে কথা উঠবে যে আগে মানুষ বলেনি কেন, কি হয়েছিল? আমি সাইকিয়াট্রিস্ট, ডক্টর প্রদীপ কুমার সাহা, উনি পিজির ডিরেক্টর, একটা মেডিকেল অফিসারের পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের ইন্টারভিউ হয়। আমি 3 বছর এসআরশিপ করেছি, তারপরে আই ওয়াজ দ্য অনলি এলিজিবল ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি যাই, আমাকে বলা হলো যে পরীক্ষার সময় যে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট, দুটোই কন্ট্রাকচুয়াল পোস্ট, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টে বসতে চাও, ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য হায়ার পোস্ট ইউ কান্ট অ্যাপ্লাই ফর দ্য লোয়ার ওয়ান, মেডিকেল অফিসার, যার জন্য শুধুমাত্র MBBS ডিগ্রি ইজ রিকোয়ার্ড অ্যান্ড আই এম ওভার কোয়ালিফাইড ফর দ্যাট পোস্ট। কিন্তু সেখানে আসলে প্রদীপ কুমার সাহার ছেলেকে নিতে হবে।
আরও বিভিন্ন ইন্টারভিউ হলো। আমি সঙ্গে সঙ্গে আজকে পিজির ডিরেক্টর, নেতা মন্ত্রী লেভেলও, সেই মুহূর্তে আমি আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, পেশেন্ট সূত্রে এদিক সূত্রে যেভাবে আলোচনা আছে আমি চেষ্টা করি। বললো কিছু করা যাবে না, ডাইরেক্ট দিদি আমার সামনে কথাই বললো না। আমি বললাম এটা কীভাবে সম্ভব? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জায়গায়, আমি তো মেডিকেল অফিসারের জন্য, আমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে না পাই, আমি তো মেডিকেল অফিসারের জন্য এলিজিবল, আমাকে বসতে দিতে হবে না। পরের বার নীলাঞ্জন কথাই বললেন না, উনি কথাই বললেন না। আমি অনেক উঁচু অবধি, আমি এই মুহূর্তে নাম করছি না, তৃণমূলের মন্ত্রী লেভেল অবধি গেছি, 8-10 বার তারা এমএলএ এমপি, তারা বললো কিছু করা যাবে না। তো এটা 2020-র ঘটনা। তাহলে কথা হচ্ছে যে আপনি তো মুখ খোলেননি কেন? আমি তো মুখ খুলেছি, চেষ্টা করেছি, কিচ্ছু করা গেল না। ইন্টারভিউর রেজাল্ট বেরোলো, পাবলিক করা হলো না। এই ডেটে এই সময়ে ডাকবাক্সে চিঠি ফেলতে হবে, মানে যেভাবে হয় না, অ্যাপ্লিকেশন করতে হবে। আই ওয়াজ দ্য অনলি ওয়ান। আমি সব লেভেল থেকে খবর পাই যে আমিই করেছি, কিন্তু সেখানে অন্য লোকজন আবার ঢুকে গেল। এবং আজকে ওই ডক্টর প্রদীপ কুমার সাহার, উনিও সোকল্ড সেই লবি, ডক্টর দাসের হাত মাথায় ছিল। আমি তাকে চিনি না, জীবনে আর চিনিও না, জানিও না। ডক্টর দাসের নাম নাকি মুখে উচ্চারণ করা যাবে না, পুরো নামটা তো এখন শুনছি, তো আগে জানতাম না। যাই হোক, তো তার ছেলে এই মুহূর্তে এখনও উনি আরএমও পোস্টে আছে, তাকে বাইরে বের করা হয়নি, সে ইউকেতে আছে। ইউকে গেছে, ঘুরে এসছে, সরকারি মাইনে হয়তো নেয় না। আজ ডক্টর প্রদীপ কুমার সাহা উনি একাই ইন্টারভিউ নেন এবং উনি আফটার রিটায়ারমেন্ট 3 বছর পোস্টে, 1 বছর স্পেশালি পিজিতে আছেন, 2 বছর এক্সটেনশন ওএসডি আছেন। এবং ধরুন, তো এই রকম আমি জাস্ট একজনের নাম বললাম না। অতএব কোথাও কি আপনার মনে হয় কি এটাও যে মানে অনেক 4 বছরের জায়গায় 3 বছরের মধ্যে অনেকেরই প্রশ্ন যে অভয়ার ক্ষেত্রেও কোনো রকম এই ধরনের নেক্সাসের মধ্যে পড়ে কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে এরকম চরম পরিণতি? একদম অভয়া অনেক কিছু জানতে পেরে গেছিল, তার বিভিন্ন র্যাকেট সিস্টেমে জানতে পেরে গেছিল। মানে এটা একটা, যখন স্বাস্থ্যবানের কথা বলছিলাম, আই উইল নট সে পলিটিক্যাল, প্ল্যান্ড ইনস্টিটিউশনাল মার্ডার অ্যান্ড রেপ। ডক্টর শান্তনু সেন হাঁটতে চাইছেন, ডক্টর শান্তনু সেনকে হাঁটতে দেওয়া হয়নি। জুনিয়র ডক্টরসরা এখন কি করবে এটা শুধুমাত্র ওদের হাতে, অ্যান্ড দে আর ভেরি প্যারানয়েড। আমি সাইকিয়াট্রিস্ট, তো সময় একদম শেষ। এটা অরাজনৈতিক এই কথাগুলো তো বলা হচ্ছে, ইস্যুটা সামাজিক। এই রেপ ধর্ষণ যেটা আছে সামাজিক, করিয়েছে কারা? তারা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব। একদম আজকে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, শান্তনু সেন, এরা হচ্ছে কর্ণধার কাণ্ডারি রাজনীতির। আজকে একটু পশ্চিমবঙ্গে না ডাক্তারদের মধ্যে প্রহ্লাদদের ভিড় জমে গেছে। এখন সবাই প্রহ্লাদ হওয়ার চেষ্টা করছে, সবাই পালানোর গা বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ রেজিগনেশনের ভিড় হয়ে গেছে, হঠাৎ প্রিন্সিপাল চলে আসছে পরীক্ষার খাতা নিয়ে, দেখুন আমি কম নম্বর দিয়েছিলাম, বাড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ এই হিরো সাজার একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে, সবাই রেজিগনেশন। প্রশ্নটা সবাইকে করি, যেসবরা প্রহ্লাদের লাইনে দাঁড়িয়ে আছেন, আজকে কেন? 1.5 বছর 2 বছর আগে যখন আমি কমপ্লেন করেছিলাম তখন তো কেউ পাত্তা দেননি। আমি কোর্টে গেছি তখন তো কেউ শোনেননি, আমাকে পাগল বলেছেন। আমি নারায়ণ স্বরূপ নিগমের কাছে গেছি, কেউ পাত্তা দেয়নি। আমি গভর্নরের কাছে গেছি, বলেছে হাস্যকর। আমি প্রেস কনফারেন্স করেছি, তখনও পাত্তা নেই। সেপ্টেম্বর 9, 2023। সুতরাং আজকে প্রহ্লাদদের লাইন দিয়েছে গা বাঁচানোর জন্য। এটুকু বলে দিই, যতই রেজিগনেশন আর ইস্তফা দিন, বডি থেকে কিন্তু বিষ্ঠার গন্ধ বেরোবে। আপনারা যতই রেজিগনেশন দিন, বডি থেকে, আপনাদের শরীর থেকে বিষ্ঠার গন্ধ বেরোবে, জামা কাপড় পাল্টালেও বেরোবে। একদমই। আমাদের সময় শেষের দিকে, আমি আবারও পরে আসবো আবারও একটু এগিয়ে যাই। কৌশিক অধিকারী রয়েছেন নাট্যকর্মী। সত্যি এই মুহূর্তে একদম ডাক্তারি নেক্সাস, মেডিকেল স্বাস্থ্যের যে বিভিন্ন অলিগলিগুলো, সেগুলো নিয়ে কথা বলছিলাম কৌশিক। কিন্তু আমি আবারও ফিরে যাই বেসিক জায়গাতে, মানুষের আন্দোলন নাকি সত্যি মনে হচ্ছে রাজনৈতিক কোনো ফায়দা রয়েছে? প্রথমে একটা কথা বলি, এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ষণের বিচার চাইবেন, আপনিও ধর্ষণের বিচার চাইবেন, সন্দীপ ঘোষও ধর্ষণের বিচার চাইছে, সাধারণ মানুষও ধর্ষণের বিচার চাইছে, বিজেপিও ধর্ষণের বিচার চাইছে, সিপিএমও ধর্ষণের বিচার চাইছে, তৃণমূলও ধর্ষণের বিচার চাইছে, তৃণমূলের গুন্ডারাও ধর্ষণের বিচার চাইছে, এবং লালবাজারের পুলিশেরাও ধর্ষণের বিচার চাইছে। না, আসলে এটা ধর্ষণের ঘটনাই নয়, এটা বড় কোনো একটা নেক্সাস, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে
মেডিকেলভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, সেই নেক্সাস ধরা পড়ে যাবে। তাই এটাকে শুধু ধর্ষণ হিসেবে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করতে চাইছেন। এইবার আমাদের সাধারণ মানুষকে খুঁজে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে সমর্থন করছে কারা কারা। আপনারা ব্যস্ত থাকুন, ভেরিফাইড ছোট লোক কুণাল ঘোষের বক্তব্য নিয়ে তারা চায়। আপনারা ব্যস্ত থাকুন, ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক মহানায়িকারা কি করলেন কি বললেন এটা নিয়ে ব্যস্ত থাকুন, এটাই তারা চায়। আপনারা ব্যস্ত থাকুন, জল কামানের সামনে বুক চিতিয়ে একজন বৃদ্ধ লোক পুলিশকে চুড়ি পরতে বলছে, সেই চুড়ি পরা নাকি হঠাৎ নারীবাদীদের খুব গায়ে লাগছে। আপনারা এই আলোচনা করতেই ব্যস্ত থাকুন, এটাই তারা চায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চায়। এবং তারা এটা চায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চায়, যে এই যে নেক্সাস, কেন খুন, কিসের জন্য খুন, ওখানে কি জাল ওষুধের ব্যবসা হতো, ওখানে কি অবৈধভাবে ওষুধ পাচার হতো, ওখানে কি ডাক্তারদের টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়া হতো, এই শুধু কি আরজিকর নাকি পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য দপ্তর সমস্ত হসপিটালে এই নেক্সাস কাজ করে এবং সাধারণ মানুষ রোজ খুন হয়, রোজ ধর্ষিত হয়, সেই নেক্সাসের আলোচনা যাতে না হয় এবং ওই শুধুমাত্র আরজিকরের ওইটা যাতে ধর্ষণ হিসেবে চলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারাও চাইছেন যারা এই আন্দোলনের মানুষের আন্দোলনের মিছিলে গিয়ে বলছেন শাদি করনে কা আজাদি, শাদি না করনে কা আজাদি, গোরক্ষক সে আজাদি। তারা এটা চাইছেন এই মিছিলে গিয়ে, আসলে এটার মোড় ঘুরিয়ে দিতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষের এই আন্দোলন ওই লড়াই খেলবো, কিন্তু চটি যাতে না পিছলে যায় সেটাও খেয়াল রাখবো, এইটা মানুষ কিন্তু এই আন্দোলন থেকে বুঝতে পারছে। মানুষ তার আন্দোলন সঠিক পথেই নিয়ে যাবে, কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো তৃণমূল থাকবে না। এই আন্দোলনে মানুষের জয় হবে, মানুষই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং তাকে সাপোর্ট করে যারা আন্দোলনের ভেতরে ঢুকে গান, নাচ, নাটক, পথনাটকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য আজাদির স্লোগান তুলছেন, মানুষ সেটা বুঝছে, মানুষ তার জবাব দেবে এবং এই আন্দোলন মানুষের আন্দোলন হয়ে উঠবে। একদম শেষ বক্তা আমি আসবো ডক্টর প্রসূন ঘোষের কাছে, কারণ আমাদের সঙ্গে আরও 4 জন অতিথিরা রয়েছেন যারা প্রশ্ন করবেন আমাদের প্যানেলিস্টদের সরাসরি। তবে তার আগে প্রসূনবাবুর কাছে, অনেকবার কথা হয়েছে আপনার সঙ্গে এই প্যানেলে বসে। একটা সময় আপনি নিজে বলেছিলেন যে এখনো পর্যন্ত আপনার আস্থা রয়েছে পুলিশ নিঃসন্দেহে কাজ করবে। জুনিয়র চিকিৎসকেরা যেভাবে কোথাও বিনীত গোয়েলকে তার মেরুদণ্ডটা চোখের সামনে দাঁড় করিয়ে দিলেন এবং তারপরও ছত্রে ছত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সেদিন ঘটনাস্থল যে রিনোভেশনের অর্ডার সেইটা দিয়েছিলেন খোদ সন্দীপ ঘোষ এবং এমনকি সেটা জানানো হয়েছিল স্বাস্থ্য সচিবকে পর্যন্ত। এখন আপনার মনে হবে যে সরাসরি কেন সরকারকে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করবে না, কেন এই পদত্যাগগুলো মানুষ চাইবে না, এখনো কোথাও প্রশ্ন উঠছে? আপনার প্রশ্নের আগে আমি একটা কথা একদম পরিষ্কার করে দিই। আমার ফেলো কলিগ একটা কথা বললেন, উনি হাসপাতালে ঢুকেছিলেন, হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বলেছিল আস্তে কথা বলুন বা যেন কেউ শুনতে না পায়, বেলগাছিয়া থেকে লোক এসে ঝামেলা করবে। আমি সেই বেলগাছিয়াতে আজকে 25 বছর ডাক্তারি করি, মাথা উঁচু করে করি, তার আগে আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওখানে রয়েছে। আমি আপনাকে বললাম বেলগাছিয়াতে কথাটা কেন উঠেছিল। বেলগাছিয়া এমন একটা জায়গা যেখানে হিন্দু আর মুসলমান পাশাপাশি থাকে, প্রচুর সংখ্যক মুসলমান আছে, প্রচুর সংখ্যক মুসলমান পেশেন্ট ওখানে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাথা উঁচু করে, বেলগাছিয়ার মুসলমান কমিউনিটি, হিন্দু কমিউনিটি আর যা কমিউনিটি রয়েছে সেখানে তারা যেভাবে দুর্গাপুজো করে মুসলমান হয়ে হিন্দুরা সেইভাবে দুর্গাপুজো থেকে মহরমে যায়। বেলগাছিয়া সমস্ত দিক থেকে, সব দিক থেকে এই ঘৃণ্য ঘটনার চুলচেরা বিচার চায় আর শাস্তি চায়। যে ঘটনা এখানে ঘটেছে এবং যে ঘর যে ভাঙা হয়েছে, সমস্ত ঘটনার অর্ডার দেওয়া হয়েছে আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আমি পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার উপরে ভরসা রাখি, আমি ভরসা রাখি দিল্লির পুলিশেও, আমি ভরসা রাখি সিবিআইতেও। কারণ জানেন, কারণ একমাত্র ইনভেস্টিগেটিং এজেন্ট তারা, এজেন্সি তারা, বিচার তারা কোর্টে হবে, কিন্তু বিচার পর্যন্ত নিয়ে যাবে তারা। যদি কোনো জায়গায় এই আরজিকর নেক্সাস অ্যাডমিনিস্ট্রেশন যার ছত্রে ছত্রে গণ্ডগোল আছে, আমি শারদার একটা কথাতে একদম একমত, এটা একদিনে হয়নি, একটা লোকের মাধ্যমেও হয়নি,
যদি এর পিছনে কোনো রকম দল, কোনো রকম রং, তার রং যাই হোক না কেন, যদি যুক্ত থাকে, আবার বলছি সিবিআই এর হাতে বর্তমানে যারা দেখছে তাদের হাতে বিশাল পাওয়ার আছে, প্রত্যেকটা লোককে ডেকে আনুক। সিবিআই যেমন পুলিশের লোক ডাকতে পারে, সিবিআই কিন্তু তেমন আমরা ভবিষ্যতে দেখেছি, অতীতে দেখেছি যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো রাজনীতির লোককেও টেনে আনতে পারে এখানে। আমি আবার বলছি আপনাদের, সিবিআই এর হাতে আজকে রয়েছে, তারা চূড়ান্ত শাস্তি দিক। আর আরজি করের যে কথা আপনি বললেন, এ তো ঘৃণ্য কাজ করেছে। একটা ঘর, সেখানে ঘটনা ঘটেছে, তার পাশে যদি কোনো ঘর রিনোভেট করা হয়, আমি একজন সাধারণ লোক হিসেবে বলবো সমস্ত ফ্লোরটাকে সিজ করে দেওয়া উচিত ছিল। সে যে করেনি সেটা তার ভুল। যারা এই অর্ডার দিয়েছে, আরে একটা অর্ডার পারমিশন হতে একটা পিডাব্লিউ থেকে সময় লাগে 1.5 মাস, সেখানে 3 দিনে যদি কোনো ঘর ভাঙা হয়, সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় প্রশ্ন উঠবে, কি করে এটা হয়, কেন এটা হলো, কে পারমিশন দিল। সন্দীপ ঘোষকে যদি দিয়ে থাকে সে কাস্টডিতে, সন্দীপ ঘোষকে কার কথাতে দেওয়া হয়েছিল, সে স্বাস্থ্য ভবনে আছে, সে অন্য কোনো জায়গায় আছে, সে অন্য কোনো রঙের ঝান্ডা ধরে ঘোরে, নাকি সে কোনো রকম স্টুডেন্ট ইউনিটি করে, কি যা খুশি যে খুশি করে, তাকে ধরুন, তাকে তুলুন। সত্যি কথা বলানোর অনেক রকম উপায় জানা আছে, কলকাতা পুলিশের আছে, সিবিআই এর হাতে আছে। ট্রিটমেন্ট দিন, রোগ সেরে যাবে। এদের সেই ট্রিটমেন্ট দিন যে ট্রিটমেন্ট দেওয়ার পরে এদের মুখ থেকে সত্যি কথা বেরোয়। আর আবার আমি বলবো শেষে, ছত্রে ছত্রে যদি ভুল থেকে থাকে অ্যাডমিনিস্ট্রেশনে, আরজি করের অ্যাডমিনিস্ট্রেশনে, স্বাস্থ্য ভবনের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং সেখানে যদি প্রশাসনের ভেতরেও কিছু থেকে থাকে, সমস্ত কিছু দায়িত্ব আজকে সিবিআই এর ওপরে শুধু না, সাধারণ মানুষের ওপরেও আছে। তারা জবাব চাইবে, সিবিআই বিচারধারা দেবে, ইনভেস্টিগেশন করবে, কোর্ট তার বিচার করবে। তবে শেষে ম্যাডাম আমি একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রীর কোনো দায় নেই বলছেন? সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন আমাদের অনারেবল সিএম এবং উনি পুলিশ মন্ত্রীও, দায় প্রত্যেকের ঘাড়েই বর্তায়, প্রত্যেককে তার মতো করে জবাব দিতে হবে। আজকে আমরা দেখছি মেট্রো থেকে টিভিতে, মেট্রো থেকে বাসে, ট্রামে, অটোতে, সব জায়গায় লোকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে আজকে কোথায় মিছিল হচ্ছে রে, চল তো যাবো ওখানে। আমি এরকমও দেখেছি মেট্রো থেকে নেমে পাশের মেট্রো ধরলো আরেকটা জায়গার মিছিল অ্যাটেন্ড করবে বলে। পাবলিক অ্যাওয়ারনেস, মানুষ জেগেছে, কোনো কিছু দিয়ে ঘুমানোর চেষ্টা করা যাবে না, কোনো রঙেও যাবে না, কোনো ঢঙেও যাবে না, কোনো নিয়মেও যাবে না, কোনো ফায়ারেও যাবে না। মানুষ জেগেছে, এর শেষ আমরা প্রত্যেকে দেখব এবং দেখতে চাই যাতে কঠিন শাস্তি হয়। প্রশ্ন, এটা প্রশাসনিক ব্যর্থতা তো? প্রশাসন তার জায়গায় ব্যর্থ যদি হয়, তাহলে প্রশাসনের ব্যর্থতা দেখানোর দায়িত্বও রয়েছে যারা আজকে ইনভেস্টিগেশন করছে। অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ হিসেবে তাদের মনে 100 বার বলতে পারে অবশ্যই একটা জায়গায় একটা মানুষ মারা গেল কেন, সেই জায়গায় প্রশাসন সেখানে ব্যর্থ করছে। আমি একটা কথা বলি, বাকিদের এটা প্রশাসনিক ব্যর্থতা তো কিছুটা। আমার কথা হচ্ছে, যদি প্রশাসনিক ব্যর্থতা 60% থেকে থাকে, তাহলে তো আমাদের এটা নিয়ে ভাবতে হবে। আমরা যে কজন আছি, 6 জন, ঠিক কি ভুল, দোষীকে নির্দোষ দেবে কোর্ট, তাতে কি সমস্যার সমাধান হবে? এই সামাজিক সমস্যার সমাধান যদি করতে হয়, তাহলে ধারাবাহিক প্রশাসনিক ব্যর্থতার সমাধান করতে হবে। সেই প্রশাসনিক ব্যর্থতার সমাধান কিন্তু রাজনৈতিক এখন না হয়, এটা সামাজিক হতে পারে, দোষীর শাস্তি হোক, এটা সামাজিক হতে পারে। এই যে ঘুম ধরেছে, একটাও সঙ্গে সঙ্গে চলবে, কিন্তু এই ঘৃণ্য অপরাধের শাস্তি মানুষ দেখে। আমি আসছি, আগে করে আসছি ইন্দ্রজিৎ দা। হ্যাঁ, আমরা সবাই তো প্রশাসনকে প্রশ্ন করছি, আমি কোনো টিমেই নেই, সেটা অন্য প্রশ্ন। এই যে জিনিসটা চলছে বা মেয়েটিকে যে কারণে এইরকম করা হলো, এটা তো একদিনে হয়নি। এমন নয় যে সকালবেলা উঠে মনে হলো চলোকে খুন করে আসি বা চলোকে রেপ করে আসি, হোয়াট এভার ইট মেবি। বাকিরা, তার যারা সহকর্মীরা, তারা কেন মুখ খুলছেন না? আমি না প্রায় 1.5-2 বছর ধরে এই জিনিসটা জানতাম, এই পুরো নেক্সাস, করাপশন, দুর্নীতিটা জানতাম। এখন এই ধর্ষণ আর খুনটা হওয়ার পরে না, আমি একটা বিরাট কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটা রেজিগনেশন পত্র বানিয়েছি। হ্যাঁ ভাই, আমি রেজিগনেশন পত্রটা বানিয়ে সেটা দিইনি কোথাও, ফেসবুকে দিয়েছি, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিয়েছি। তারপরে কটা লাইক হলো ফিরে দেখেছি, কেউ গাল দিল কিনা সেটাও দেখেছি। তারপর দেখা গেল আমি হিরো হয়ে গেছি, আমার গা বাঁচিয়ে ফেলেছি। মাথায় রাখতে হবে, আমাদের মধ্যে যেসব ডাক্তারবাবু, সহকর্মী, চিকিৎসকরা এতদিন চুপ ছিলেন, মুখে কুলু পেটেছিলেন, আজকে আপনারা ইস্তফা দিয়ে পার পেয়ে যাবেন না। মাথায় রাখতে হবে, সমাজ, জনগণ আপনাদেরও দেখছে। আপনি এতদিন হঠাৎ ছিলেন সরকার এবং প্রশাসনপন্থী, এই দুর্নীতি পাহাড় প্রমাণ যখন আমরা উন্মুক্ত করলাম, তখন আপনারা আমাকে পাগল শব্দ অব্দি ব্যবহার করা হয়েছিল, এবং যখন কমপ্লেন করলাম তখন উড়িয়ে দেওয়া হলো
সেপ্টেম্বর 2023-এ এখন তারাই দেখি পদত্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সবার পকেটে পদত্যাগপত্র একটা। আজকে একটা ঘটনা ঘটার পরে শুধুমাত্র আমরা বলছি একটা ধর্ষণটাই হচ্ছে ইস্যু, কিন্তু বেসিক্যালি তা নয়, যেটা বারবার করে আমাদের এই আলোচনা থেকে উঠে আসছে। আমি ইন্দ্রজিৎদার কাছেও একটা প্রশ্ন করবো, উনি বারবার করে বলছেন যে আমি কোনো পক্ষে নই। ইন্দ্রজিৎ, এখানে কিন্তু কেউ আমার মনে হয় কোনো কমন পক্ষ নেই এখনো পর্যন্ত। আর আপনি যে পক্ষেই থাকুন, আপনি তো মানুষের পক্ষে, অভয়ের পক্ষে। দুটো পক্ষ হতে পারে, হয় অভয়ের পক্ষ না হয় ধর্ষকের পক্ষ। অভয়ের পক্ষে থেকে আপনার কি মনে হচ্ছে না কোথাও যে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে ধারাবাহিকভাবে? রয়েছে, এই নিয়ে মানে জীবনে কোনো সন্দেহই বললেন তো, আমার সঙ্গে একমত হলেন। আমি তো একদমই এটা মেনে নিচ্ছি, প্রশাসনিক ব্যর্থতা আছে। আমরা রাজনীতিবিদদের প্রচুর গালি দিই, কারেক্টলি দিই হয়তো। রাজনীতিবিদরা সারাক্ষণই সব টার্গেট, তারা সারাক্ষণ গালাগালি খাচ্ছেন। এখানে দেখি চিকিৎসকরা, প্রথিতযশা চিকিৎসক, তারা গোটা স্বাস্থ্য ব্যবস্থা তারা চালান, সরকারি বেসরকারি সব মিলিয়ে। তাদের মধ্যে যে এত ক্লেদ রয়েছে, এটাও সাধারণ মানুষ। আমি এখানে বলবো, নিঃসন্দেহে আপনি ঈশ্বরের মধ্যে ক্লেদ পাচ্ছেন, দ্বন্দ্ব পাচ্ছেন, কিন্তু একটা বিষয় খুঁজে পাচ্ছেন না, যেটা প্রত্যেকেই সরকারি ডাক্তার বিভিন্ন সময়তে। কারণ কোথাও সমস্যাটা স্বাস্থ্য দপ্তরের ভেতরে যে ঘুণের বাসাটা রয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে রয়েছে, স্বাস্থ্য ভবন থেকে রয়েছে, এইটা যদি এখনো পর্যন্ত আপনারও বুঝতে সমস্যা হয়, তাহলে আমার নতুন করে কিছু বলার নেই। বাকিদের উত্তরগুলি নিয়ে আমি আসছি, নিঃসন্দেহে আবার সবার কাছে আসবো, সময় যদিও প্রায় শেষ। শুভজিৎ দাস আইনজীবী রয়েছেন এবং রয়েছেন ডক্টর তথাগত দাস চিকিৎসক, ইএসআই মেডিকেল কলেজ থেকে, তিনি জুনিয়র ডাক্তার, জোকার জুনিয়র ডাক্তার। দুজনের প্রশ্ন পরপর নিয়ে নেব, বাকি দুজনের কাছে তারপর আসছি। শুভজিৎ দাস আইনজীবী এবং ডক্টর তথাগত দাস, বলুন কি প্রশ্ন আপনাদের? দাস, আমার প্রশ্নটা এর কাছেই রয়েছে, মানে শাসক দলের পক্ষে যে শুরুর দিকেই শুনেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ খুব সুন্দর কাজ করেছে, পুলিশকে একটা গুড সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন দাঁড়িয়েও প্রশ্ন এটাই করতে চাই যে পুলিশের কোন কাজগুলো আমাদেরকে বলা হয়েছিল যে গুড কাজ, তো কাজগুলো কি ছিল পুলিশের এমন যেটাতে আমাদের মুখ্যমন্ত্রী মনে হয়েছে যে পুলিশ খুব ভালো কাজ করেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটাই প্রশ্ন রয়েছে। সাকসেসফুলি তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা তো ভালো কাজ করেছে। এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছেন, কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন। তাকেই আজ 22 দিন ধরে সিবিআই জেরা করছে না আদর করছে আমি জানি না, কিন্তু ফার্দার কোনো প্রগ্রেস হয়েছে কিনা সেটা সিবিআই বলছে না, কেউ জানতেও চাইছে কিনা সন্দেহ। সুপ্রিম কোর্টে বারবার সেটাই কথা হচ্ছে যে পুলিশ তার কাজ ঠিকঠাক করতে পারেনি। কে বলেছে? ঠিকঠাক করেইনি। সেটা কে বলেছে? কত দেরিতে সেটা কে বলেছে? সুপ্রিম কোর্টেই তো বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের ভার্সনটা শুনেছিলেন? জাজ একটা কথা বলেছে, পরের দিন এমন একজন পুলিশ অফিসারকে নিয়ে আসবেন যিনি সমস্ত কিছু জানেন, ওয়েল ইনফর্মড পুলিশ অফিসার আপনাদের সাথে আনবেন যে সঠিক তথ্যটা দেবে। পুরোটা শুনবেন, তার মধ্যে একটা কথা বলবো, একটা কথা আমার জানতে ইচ্ছে করছে। আমি বলছি আমার সিবিআইয়ের সত্যিই আমার সিবিআইয়ের উপর ভরসা নেই, আমি অনির্বাণদার সঙ্গে একমত। কারণ সিবিআই কেন পুলিশ মন্ত্রীকে পার্টি করছে না, ডাকছে না? স্বাস্থ্যমন্ত্রীকে কেন ডাকছে না? এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে ডাকতে পারেনি, এটাও তো আমি অবাক হয়ে যাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রীকে সিবিআই ডাকছে না কেন? ডক্টর তথাগত দাস, ইন্দিরা রয় রয়েছেন সাইকোলজিস্ট এবং রয়েছেন ডক্টর শাহিন চৌধুরী আর আহমেদ ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তার, তিনজনই রয়েছেন। আমি শুনিনি ডক্টর তথাগত দাস, ইন্দিরা রয় মণ্ডল এবং ডক্টর শাহিন চৌধুরী, প্লিজ। আচ্ছা, আমি ঠিক দুটো প্রশ্ন করব যিনি অনির্বাণবাবুর কাছে। উনি এক কথা বলার সময় একটা কথা বললেন যে এই বিচারের সঙ্গে নাকি পদত্যাগের কোনো সম্পর্ক নেই। গতকাল থেকে স্বাস্থ্য ভবনের একটা অর্ডার আমাদের কাছে এসছে, সেখানে পেন দিয়ে তারিখ এবং মেমো লেখা, আমরা সেটা ভেরিফাই করেছি। আমি তিনজনের নাম বলছি এখানে, ডক্টর অভিক দে, ডক্টর সৌত্রিক রায়, ডক্টর সৌরভ পাল। এই তিনজনের কেউ সরকারি চাকুরিজীবী নন। তারা কি করে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য সেখানে যেতে পারেন যাদের নাম সরকারি কাগজে রয়েছে? আমরা যে তৎপরতা দেখলাম সেটার জন্য শারদ দত্ত স্যার রয়েছেন এখানে, স্যার বললেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দমন শাখা প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে এই যে দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিংয়ের সমস্যা হয়েছে, এর জন্য মানে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল 1 বছর আগে, সেই ফাইল 1 ইঞ্চি নড়েনি। অথচ কোনো জাদু বলে এইটা কিন্তু বেরিয়ে এলো যে তারা নাকি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য সেদিন আর্জি করেছিলেন, এবং অদ্ভুতভাবে অন্যদিন ডিউটি সকাল 7:30 থেকে, শুধু 9th আগস্ট ঘটনার দিন তাদের ডিউটি 5:30 থেকে সকালবেলা। লাস্ট একটি কথা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডিন স্যার পদত্যাগ করেছেন। তিনি স্যার বলছিলেন না পদত্যাগের হিড়িক পড়েছে, অন ক্যামেরা বলেছেন, এবং আমার কাছে সেটা আছে প্রমাণ, আমি দেখাতেও পারি। ফাইনাল MBBS এর পরীক্ষায় 17 পাওয়া নম্বরকে 67 করা হয়েছে বাড়িয়ে।
সেটা উনি অন ক্যামেরা বলেছেন, তারপরও তার বিরুদ্ধে যদি 87 করা হয়েছে, 87 করা হয়েছে, সরি, ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন দায়ী হবে না? 294টা আসনে আমি প্রার্থী বলে ভোটে লড়বো, তারপর ঝামেলা হলে তখন দায়িত্ব নেব না, এটা তো হিপোক্রেসি হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, খুব টু দ্য পয়েন্ট একদম কোয়েশ্চেন। আমি উত্তরগুলো নিয়ে নেব, একদম শেষ করব। ইন্দিরা রয় মণ্ডল, সাইকোলজিস্ট রয়েছেন, আপনার কি বক্তব্য? তো আমরা কি সত্যি মানুষকে শিক্ষিত করতে পারছি, এটাই আমার প্রশ্ন, নাকি শিক্ষা মানসিকতা মানবিকতা এই দুটো জিনিস আলাদা? শিক্ষার সাথে যে মানসিকতা মানবিকতা এগুলো কি জড়িয়ে নেই, আমার এখানেই প্রশ্ন। কারণ যে জঘন্য অপরাধটা হয়েছে সেখানে কিন্তু শিক্ষিত মানুষেরও হাত আছে, শিক্ষিত মানুষেরই হাত আছে। তো সেখানে আমি ভীষণ হতাশ, আর আমি এই প্রশ্নটাই করতে চাই। আপনার কোয়েশ্চেনের উত্তর দিতে গেলে ভ্যালু এডুকেশন যেটা একদম, সেটা তো মানে পঠন পাঠনের কারিকুলামের মধ্যে থাকা উচিত। এবং আজকে যে অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট বলি, মানসিক সমস্যা নিয়ে আমার কাছে পেশেন্ট এসছে যার ভিডিও রেকর্ডিং আছে, এবং তারা বলছেন আপনি দিন যে তারা কিভাবে তাদের এখন প্যানিক অ্যাটাক হচ্ছে, তাদের কিভাবে পিটিএসডি হচ্ছে, ওই যে ঘটনা, ওই যে ছবি ভাইরাল হয়ে গেছে, সেটা মানুষ কিভাবে নিচ্ছে। তো শিক্ষা, প্রপার শিক্ষা কাকে বলে সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। সেটাই। ডক্টর শাহিন চৌধুরী, লাস্ট প্রশ্নটা নিয়ে নি। আর আহমেদ ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তার ডক্টর শাহিন চৌধুরী আছেন। শাহিন বাবু, আপনার বক্তব্য। আমার একটাই বড় প্রশ্ন এখানে, যে পলিটিক্যাল কারাপশন ঢাকার জন্য মার্ডারটা মেক সেন্স, কি পলিটিক্যাল একটা ইন্টেনশন ছিল, দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু সাইলেন্স অভয়া। বাট এখানে যদি সো সরি টু মেনশন, বাট যদি কোনো ছেলে থাকতো, would rape be the step? তো এখানে একজন মহিলা ছিল, মার্ডারটা না হয় করা হলো ওনাকে চুপ করানোর জন্য, বাট ওয়াই রেপ? মেবি রেপটাকে মোটিভ দেওয়া হয়েছে বিকজ ফ্রম দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি আমরা দেখেছি যে জাস্টিস কীভাবে ডিলে করা হয়, অ্যান্ড মেবি যারা উপরে আছেন তারা ভেবেছেন যে অ্যাজ সুন অ্যাজ ইউ কিপ রেপ অ্যাজ আ মোটিভ, লোকে প্রোটেস্ট করবে, কিছুদিন পরে থেমে যাবে, ব্যাপারটা আর মানে পলিটিক্যাল এক্সপোজারে আসবে না। তো আমার প্রশ্ন এটাই যে কোন ডিপ রুটেড পেট্রিয়ার্কি থেকে রেপটা অ্যারাইজ করেছে? তুমি রাস্তায় বেরোলে তুমি সেফ না, তাই তুমি রাস্তায় বেরিও না। তুমি রাতে কাজ করলে ইউ মাইট গেট রেপড, তো তুমি রাতে কাজ করো না। তো এইভাবে মেয়েদের, স্পেশালি ফিমেল ডক্টরসদের রিক্রুটমেন্টও তো হ্যাম্পার্ড হচ্ছে। তো জাস্টিস কি তাহলে মেয়েদের হাত পা বেঁধে মেয়েদের প্রোটেক্ট করা হবে? শাহিন, এই যে রাস্তায় রাত্রিবেলা বেরোবেন না, রাত্রিবেলা যাওয়া যাবে না, রাত্রিবেলা ডিউটি করা যাবে না, এটা যিনি বলছেন তিনি কিন্তু ভুললে চলবে না আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। আমরা পাল্টা এইটা প্রশ্ন করতে পারছি না যে তাহলে কি মুখ্যমন্ত্রীও 12 ঘন্টার শিফটে চাকরি করবেন? তিনিও তাহলে 12 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী থাকবেন, পরবর্তী রাত্রে 12 ঘন্টার জন্য তিনি অন্য কোনো পুরুষ মুখ্যমন্ত্রীকে নির্বাচন করবেন? এইটা আমরা এখনো তাকে সরাসরি প্রশ্ন করতে পারছি না। মেবি এখানে হতে পারে এটার এজেন্ডাটা। Firstly, it was the murder to silence somebody and to give a message to a lot of people. যে আমার সঙ্গে লাগতে গেলে এটা হয়। একদম গেট দিস ভেরি ভেরি ক্লিয়ার। না, আমার মনে হয় এখানে স্পেকুলেট করে লাভ নেই। অনেকক্ষণ ধরে হাত তুলছেন প্রশ্ন বাবু, ওনার বক্তব্য আছে একটা সলিউশনের জন্য। আমরা জানেন তো, হ্যাঁ আমরা জানেন তো যে আমরা দেখেছি যেহেতু বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে অনেকেই যুক্ত আছে, আমিও হয়তো যুক্ত আছি বা সমাজের সাথে সবাই যুক্ত আছে। আমি দেখেছি মানুষের একটা অদ্ভুত অভ্যেস হয়ে গেছে, সে পাড়ার কাউন্সিলর হোক, পাড়ার অমুক নেতা হোক, তমুক নেতা হোক, কি তার থেকে বড় মাপের নেতা হোক, যদি কোনো কিছু গন্ডগোল হয় ফট করে ফোনটা তুলে বলে দিচ্ছে, হ্যাঁ কে বলছো, দাঁড়া আমি প্রিন্সিপালকে ফোন করছি, আমি অমুক জায়গায় সুপারিনটেন্ডেন্টকে ফোন করছি। আরে তোর পজিশন কি, তুই যাকে ফোন করছিস তার পজিশন কি, আর তার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা সেই চেয়ার সম্বন্ধে কি ভাবছে? আমার প্রশাসনিক প্রধানের কাছে একটাই অনুরোধ, আপনি এমন কোনো অর্ডার দিন যেটা লিখিত, মৌখিক নয়, যে কোনো জায়গা থেকে কোনো রাজনৈতিক যারা লোকাল রাজনীতি করছে তারা ফট করে টেলিফোন করে অমুক প্রিন্সিপাল, অমুক সুপারিনটেন্ডেন্ট, অমুক ডেপুটি সুপারকে ফোন করে বলবে না যে আমি এই লোক পাঠাচ্ছি, আপনি দেখে নিন। কারণ যারা ওই চেয়ারে বসে তারা কেউ কারোর বাবার চাকর নয়, লেখাপড়া করে বসে, আর যারা তার সামনে মাথা নিচু করে তাদের নাম সন্দীপ ঘোষ বলে তৈরি হয়। আমি আবার প্রশাসনিক প্রধানকে বলছি, এটা দেখুন, গোড়াতে গন্ডগোল হয়ে আছে, আমি ফোন করব, একটা প্রিন্সিপাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবে, সে 5টা রুগী ভর্তি করবে, কেউ কারোর চাকর নয়। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই কথাকের এই এপিসোড শেষ করছি। প্রশ্নবাবুর বক্তব্যের একটা জায়গা থেকে খুব স্পষ্ট বার্তা, যেহেতু উনি শেষ বক্তা ছিলেন, নিঃসন্দেহে গলত কোথাও গোড়াতেই আছে। কে কোন জায়গায় কি পজিশনের অপব্যাখ্যা মানে অপব্যবহার করেছেন, অপব্যবহারের সঙ্গে সঙ্গে আর কোন কোন অ্যাডভান্টেজ কে কে নিয়েছে, সেটা তো অনেক
আলোচনা সাপেক্ষ, অনেক বেশি প্রমাণ সাপেক্ষ। আপাতত মানুষ চাইছে দ্রুততার সঙ্গে অভয়ার ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার হোক, প্রকৃত অপরাধীরা সামনে আসুক এবং তারা দৃষ্টান্তমূলক সাজা পান। কিন্তু এটাও ঠিক, যেটা এইবারের এপিসোড থেকে বারবার উঠে এলো, সলিউশনটা কোথায়? সলিউশন কোথায় তা বোধহয় ডক্টর শারদ দত্ত এবং প্রসূনবাবু এবং কিছুক্ষণ আগে নীলাঞ্জনবাবু বলছিলেন, 3 ডাক্তারই বলছিলেন যে আসলে একদম গভীরে গিয়ে, শিকড়ে গিয়ে যে গলতিগুলো রয়েছে, যে ফাঁকগুলো রয়েছে, যে গণ্ডগোলগুলো ঘুরের বাসা ধরে বসে রয়েছে, সেগুলোকে ভাঙতে হবে। সেটা যদি না হয় তাহলে আরও এরপর অন্য কোনো অভয়ার ঘটনাও সামনে আসবে না 1-2 বছর বাদে, তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না। অনেক ধন্যবাদ, সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কথাহকের বিশেষ এপিসোড এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের সপ্তাহে। নমস্কার। রিপাবলিক বাংলার কথা হোক যাদের সহযোগিতায় সফল হয়েছে, সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই রিপাবলিক বাংলার তরফ থেকে অজস্র ধন্যবাদ। কথা হোক কো প্রেজেন্টেড বাই উইলোউড এবং লাল বাবা রাইস, কো পাওয়ার্ড বাই শ্রী নিকেতন ফ্যাশন, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম, জেবিজে হেক্সা টিএমটি বার, ডক্টর এস.সি. দেবস, রিমালিন গোল্ড ক্যাপসুল, অ্যানহাইলিন স্পোর্টস, মনমোহন জাদু মলম এবং স্বাগত পেন্টস।